দেশের দারিদ্র্য দূর করতে গিয়ে পরপর তিনজন প্রধানমন্ত্রী হার্ট অ্যাটাকে মারা গেলেন। রাষ্ট্রপতি ভীষণ সমস্যায় পড়ে গেলেন। আবার নতুন প্রধানমন্ত্রী চাই। মন্ত্রীরা দুবেলা রাষ্ট্রপতির বাড়ি যাতায়াত করতে লাগলেন। রাষ্ট্রপতি সকলের কথা মন দিয়ে শুনলেন, কিন্তু কাউকে তার পছন্দ হলো না। তিনি ভাবতে লাগলেন কি করা যায়। একবার ভাবলেন বিদেশ থেকে প্রধানমন্ত্রী ভাড়া করে আনবেন, কারণ এদেশের লোকের হার্ট বড় দুর্বল। দারিদ্র্য দূর করার মতো শক্ত হার্ট এদের নেই। তারপর একটু সদয় হয়ে ভাবলেন এদেশের লোককে একটা শেষ সুযোগ দেওয়া যাক। সে যদি দারিদ্র্য দূর করতে পারে তো ভালো, নইলে বিদেশ থেকে প্রধানমন্ত্রী আনা যাবে। তাই তিনি শেষ পর্যন্ত ভেবেচিন্তে কাগজে একটা বিজ্ঞাপন দিলেন। প্রধানমন্ত্রী পদের জন্য দেশের নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হইতেছে। প্রার্থীকে অবশ্যই দারিদ্র্য দূরীকরণে পারদর্শী হতে হইবে। প্রার্থীরা তাহাদের বয়স, শিক্ষা ও অভিজ্ঞতার কথা উল্লেখ করিয়া আবেদন করুন। আবেদনের শেষ তারিখ 7 জুলাই 1900। এই বিজ্ঞাপন প্রকাশের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ আবেদনপত্র এলো। রাষ্ট্রপতি অত্যন্ত ব্যস্ত মানুষ, তাঁর এত আবেদনপত্র পড়ার সময় নেই। তিনি তাই লক্ষ লক্ষ আবেদনপত্রের মধ্যে হাত ঢুকিয়ে 5টা আবেদনপত্র টেনে নিলেন। তারপর তাঁদের চিঠি দিলেন, ইন্টারভিউ নিলেন। তাঁদের সকলকে জিজ্ঞেস করলেন প্রধানমন্ত্রী বানান কি। একজন ছাড়া কেউ সঠিক বানান বলতে পারল না। রাষ্ট্রপতি তাঁকেই প্রধানমন্ত্রী পদে নিয়োগ করলেন। তবে নিয়োগপত্রে লিখলেন 7 বছরের মধ্যে দেশ থেকে দারিদ্র্য দূর করতে হবে, না পারলে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হবে। নতুন প্রধানমন্ত্রী সানন্দে তা মেনে নিলেন। নতুন প্রধানমন্ত্রী বয়সে তরুণ, অবিবাহিত এবং উদ্যোগী। কয়েকদিনের মধ্যে তিনি তাঁর সব দায় দায়িত্ব বুঝে নিলেন। শুধু তাই নয়, তিনি আস্তে আস্তে সাংবাদিকদের মতো সর্ববিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন। এমন এক সময় এলো যখন দেশে বিভিন্ন বিষয় তাঁর মতটাই শেষ কথা হিসেবে বিবেচিত হতে লাগলো। তিনি বৈজ্ঞানিকদের সবাই গিয়ে বললেন, এ যুগ ধর্মের যুগ নয়, সাহিত্যের যুগ নয়, এ যুগ বিজ্ঞানের যুগ। আজকের এই আশ্চর্য সভ্যতাকে বিজ্ঞান সৃষ্টি করেছে। আমরা তার জন্য বিজ্ঞানের কাছে ঋণী। বিজ্ঞানীদের কাছে আমার আবেদন, তাঁরা যেন বিজ্ঞানকে ধ্বংসের কাজে না লাগিয়ে সর্বতোভাবে মানব কল্যাণমুখী করে তোলেন, ইত্যাদি ইত্যাদি। সাহিত্যিকদের সবাই গিয়ে বললেন, একদিন মানুষ নিজের সুখের কথা ভেবেই বিজ্ঞানের চর্চায় আত্মনিয়োগ করেছিল, কিন্তু সেই বিজ্ঞান আজ দানব হয়ে মানুষকেই হত্যা করতে উদ্যত হয়েছে। মানুষ আজ বিজ্ঞানের ভয়ে ভীত, মৃতপ্রায়। মানুষের এই সংকটের হাত থেকে এখন কে মুক্তি দিতে পারে? কে তার মধ্যে জ্বেলে দিতে পারে বিশ্বাসের আলো? হ্যাঁ, সাহিত্যিকরাই তা পারেন, ইত্যাদি ইত্যাদি। ধর্মপ্রচারকদের সভায় গিয়ে বললেন, আমরা এখন এমন এক ভয়ঙ্কর যুগে বাস করছি, যে যুগে বিজ্ঞান মানুষের কাছে আতঙ্ক, অথচ সাহিত্যিকদের কাছ থেকে আমরা কোনো আশ্বাসের ছবি পাচ্ছি না। তাদের লেখায় ফুটে উঠছে কেবল অবক্ষয়ের ছবি। সাহিত্য আজ হয়ে উঠছে একটা পণ্য সামগ্রী, একটা সর্বনাশা অপসংস্কৃতি। এ যুগে কোথাও আশা নেই, ভরসা নেই। চারদিকে এখন শুধুই বিদ্বেষের এবং অবিশ্বাসের কুটিলতা। ধর্মই পারে এই অবস্থা থেকে আমাদের মুক্তি দিতে। ধর্মই আজ আমাদের কাছে একমাত্র আশ্রয়, ইত্যাদি ইত্যাদি। আর লক্ষ লক্ষ দারিদ্র মানুষের জনসভায় গিয়ে তিনি বললেন, আমি এসে গিয়েছি, আপনাদের ভয় নেই। আপনাদের দারিদ্র দূর করাটা আমার জীবনের একমাত্র ব্রত। হিপ হিপ হুররে। আগেই বলা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী তরুণ, অবিবাহিত এবং উদ্যোগী। তিনি দিবারাত্র চিন্তা করতে লাগলেন দেশের দারিদ্র কিভাবে দূর করা যায়। ভাবতে ভাবতে তিনি হঠাৎ একদিন রাত্রে অন্ধকারে চেঁচিয়ে উঠলেন, ইউরেকা ইউরেকা! তিনি বুঝতে পারলেন শিল্পে অনগ্রসরতাই আমাদের দারিদ্র্যের একমাত্র কারণ। দিকে দিকে শিল্পনগরী স্থাপন করতে পারলে দেশের দারিদ্র্য দূর হতে পারে। এই নতুন উপলব্ধি নিয়ে সারা রাত তাঁর উত্তেজনায় কেটে গেল। ভালো করে ঘুমোতে পর্যন্ত পারলেন না।
পরদিন জাতির উদ্দেশ্যে টেলিভিশনে তার এই নতুন উপলব্ধি জানানোর পর তবে শান্ত হলেন। দেশবাসীও তাকে বাহবা দিল। সমস্ত খবরের কাগজেই লেখা হলো, আমরা এতদিনে একজন যোগ্য প্রধানমন্ত্রী পেয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর কথার সঙ্গে কাজের অমিল নেই। তিনি দেশের বিভিন্ন প্রান্তে শিল্পনগরী গড়ে তোলার কাজে নেমে পড়লেন। কোটি কোটি টাকা খরচ করতে লাগলেন। কোথাও হতে লাগলো ইস্পাত তৈরির কারখানা, কোথাও হতে লাগলো ইলেকট্রনিক্সের কারখানা, কোথাও হতে লাগলো কাপড় তৈরির কারখানা, কোথাও হতে লাগলো সাবান তৈরির কারখানা। সারা দেশ জুড়ে কারখানা তৈরির মহোৎসব শুরু হয়ে গেল। কিন্তু গরিবেরা বড় অবুঝ। তাদের অভাব অনটন যত বাড়তে লাগলো, তারা ততই মরিয়া হয়ে উঠল। ধৈর্য ধরে কয়েকটা বছর পেট চেপে অপেক্ষা করতে পারল না। গ্রাম ছেড়ে দলে দলে শহরে আসতে লাগলো। যেখানে পারলো ঝুপড়ি করে তুলল। তারপর তাদের কেউ চুরি করতে লাগলো, কেউ ছিনতাই করতে লাগলো, কেউ চোরাই মাল বেচতে লাগলো। আর যারা গ্রামে থেকে গেল, তারা দুবেলা কপাল চাপড়াতে লাগলো। কোথাও তাদের কাজ নেই, খাবার নেই। তারা গাছের শিকড় তুলে সিদ্ধ করে খেতে লাগলো। একদিন প্রধানমন্ত্রীর কানে এই গরিব মানুষদের কথা গিয়ে পৌঁছলো। সঙ্গে সঙ্গে তিনি তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। সে ভাষণে বললেন, আপনারা এতকাল দরিদ্রের সঙ্গে লড়াই করেছেন, আরও 2 বছর অপেক্ষা করুন। তারপর দেশে অভাব বলে কিছু থাকবে না, দরিদ্র বলে কিছু থাকবে না। যদি থাকে তাহলে আমি পদত্যাগ করব, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর স্বপ্ন সফল হলো। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠল নতুন কারখানা। প্রধানমন্ত্রী একটি ইলেকট্রনিক্সের কারখানা উদ্বোধন করতে গিয়ে বললেন, একদিন যে দারিদ্র আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল, আজ তা নিশ্চিহ্ন। এখন আর দেশের সুদূরতম অঞ্চলেও কোনো লোক উপোস করে থাকে না। আমার এটুকুই আনন্দ যে আমি সমগ্র দেশবাসীর মুখে হাসি ফোটাতে পেরেছি। আর যদি কোনো নিন্দুক বলে বেড়ান দেশে এখনো দারিদ্র আছে, তাহলে তার নিস্তার নেই, আমি তাকে গুলি করে মারব। চতুর্দিকে ধন্য ধন্য পড়ে গেল। নানা দেশ থেকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ আসতে লাগলো। সেই আমন্ত্রণ রক্ষা করার জন্য তিনি দেশ বিদেশ ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে এক সময় প্যারিসে এসে পৌঁছলেন। সেখানে এসে এক অদ্ভুত চেহারার তরুণীর সাথে তার পরিচয় হলো। তার সব কিছুই মেয়েদের মতো, কিন্তু মাথাটা ছাগলের। সে মানুষের কথা মানুষের মতো, চলাফেরা কিন্তু খাওয়া দাওয়া মানুষের মতো না। তার একমাত্র খাদ্য বই। বই ছাড়া সে কিছু খেতে ভালোবাসে না। আমাদের তরুণ প্রধানমন্ত্রী তার রূপে মুগ্ধ হলেন, তার কথাবার্তায় মুগ্ধ হলেন। তাকে আদর করে নতুন নাম দিলেন প্রীতি। প্রীতিরও আমাদের প্রধানমন্ত্রীকে ভালো লাগলো। তারপর তাদের বিয়ে হলো। প্রধানমন্ত্রী বিয়ের পর হনিমুন করতে সুইজারল্যান্ড গেলেন। সেখানে 7 দিন থেকে প্রীতিকে নিয়ে দেশে ফিরলেন। ফেরার পথে প্রীতি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলো, তোমাদের দেশ খুব বড়? প্রধানমন্ত্রী বললেন, হ্যাঁ। ওখানে লেখক আছে? হ্যাঁ। প্রচুর বই লেখা হয়? হ্যাঁ। তাহলে কোনো চিন্তা নেই? না, কোনো চিন্তা নেই। আমি রোজ কটা বই খাই জানো? কটা? 10টা। রোজ 10টা বই আমার চাই। প্রধানমন্ত্রী হেসে বললেন, বই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সে দায়িত্ব আমার। প্রীতির রূপে ও গুণে সমগ্র দেশবাসীও মুগ্ধ হয়ে গেল। রোজ কাগজে প্রীতির ছবি ছাপা হতে লাগলো। এই সময় একদিন এক সাংবাদিক এসে হাজির হলেন। তিনি দীর্ঘ 3 ঘন্টা ধরে প্রীতির সাক্ষাৎকার নিলেন। এই দীর্ঘ সাক্ষাৎকারের পুরো বিবরণের প্রয়োজন নেই, যেটুকু প্রয়োজন শুধু সেটুকু নিচে তুলে দেওয়া গেল। সাংবাদিক, আপনার জন্ম কোথায়? প্যারিসে। আপনার বাবাকে? রবার্ট জোন্স। আমেরিকান? হ্যাঁ। মা? আমার মা একজন রাশিয়ান, নাম নাদেজাদা পাভলোভনা। আচ্ছা, আপনার মা বাবার মধ্যে দেখা সাক্ষাৎ কি প্যারিসেই হয়েছিল? হ্যাঁ, সেখানেই তাদের মধ্যে ভালোবাসা হয়, বিয়ে হয়, আমার জন্ম হয়। তারপর একদিন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। তারা আমাকে পরিত্যাগ করে যে যার দেশে চলে যান। তখন ফ্রান্সের প্রেসিডেন্ট আমাকে কন্যা স্নেহে মানুষ করতে থাকেন। আচ্ছা, আপনার বাবা মা কি এখনো জীবিত? না, 2-3 বছর হলো মারা গেছেন। আপনার বাবা মা দুজনেই কি মনুষ্যবংশীয়? হ্যাঁ। তাহলে আপনার মুখটা কেন মানুষের মতো হলো না? প্রকৃতির খেয়াল। প্যারিসের জন্য আপনার মন খারাপ করে না? মাঝে মাঝে করে।
আমরা শুনেছি বই আপনার একমাত্র খাদ্য। ঠিকই শুনেছেন। আপনি সাধারণত কী ধরনের বই খেতে ভালোবাসেন? গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধের বই খেতে ভালোবাসি। তবে মন্ত্রীদের ছাপা বক্তৃতা খেতে সবচেয়ে ভালোবাসি। প্রধানমন্ত্রীর ছাপা বক্তৃতা খেতে কেমন লাগে? খুবই ভালো লাগে। রাষ্ট্রপতির বক্তৃতা, সেও খুব ভালো। আপনার বদহজম হয় না? আজ পর্যন্ত হয়নি। এদেশের মানুষদের সবচেয়ে কোন জিনিস আপনাকে মুগ্ধ করেছে? আমার পিতৃভূমি এবং মাতৃভূমির প্রতি এদেশের মানুষের অপরিসীম শ্রদ্ধা। কীরকম? কিছুদিন আগে দুজনের সঙ্গে পরিচয় হয়েছিল। কথায় কথায় একজন বলল তার বাবা রেগান, আর একজন বলল তার বাবা গোরবাচেভ। শুনে আমার ভীষণ ভালো লেগেছিল। আজ আসি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আবার আসবেন। তবে প্রধানমন্ত্রী প্রীতির কাছ থেকে হাজার মাইল দূরে তিনি এক বিশাল জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বলছিলেন, আমি একদিন আপনাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম এদেশের বুক থেকে দারিদ্র দূর করবই। আপনারা দেখছেন সে প্রতিজ্ঞা আমি রেখেছি। দেশে আজ আর কোনো দারিদ্র নেই, কিন্তু আমি দেশের বুক থেকে রোগ দূর করতে পারছি না। এ আমার লজ্জা, আমাদের লজ্জা। আমি আবার প্রতিজ্ঞা করছি, আগামী কয়েক বছরের মধ্যে কলেরা, টাইফয়েড, আমাশা, ইনফ্লুয়েঞ্জা, টিবি, ক্যান্সার এসব কিছু থাকবে না। শব্দগুলো শুধু তখন বইয়ের পাতায় থাকবে, ইত্যাদি ইত্যাদি। এমন সময় প্রধানমন্ত্রীর হাতে একটি চিরকুট এসে পৌঁছল। চিরকুটে লেখা, স্ত্রী অসুস্থ, শিগগির চলে আসুন। প্রধানমন্ত্রীর ইচ্ছে ছিল টানা 1.5 ঘন্টা বক্তৃতা দেবেন, কিন্তু স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে 1.5 ঘন্টার বক্তৃতা আধ ঘন্টায় সারলেন। সেরে দ্রুত বাড়ি চলে এলেন। এসে দেখেন তাঁর আদরের প্রীতি বিছানায় শুয়ে আছে, আর তার থেকে বমি বের হচ্ছে। বিছানার চারপাশে উদ্বিগ্ন মুখে ঘিরে আছে ডাক্তার আর নার্স। প্রধানমন্ত্রী প্রীতির মাথার পাশে এসে বসলেন, তার কপালে হাত বুলোতে বুলোতে আদর করে ডাকলেন, প্রীতি। প্রীতির চোখ খোলার ক্ষমতা ছিল না, চোখ বন্ধ করেই বলল, তোমার কোথায় কষ্ট হচ্ছে? পেটে। খুব খুব। কি খেয়েছিলে? একটা গল্পের বই। কোন গল্পের বই? প্রীতির মাথার বালিশের নিচে একটা ছোট গল্পের বই ছিল। প্রীতি সেটা বের করলো। প্রধানমন্ত্রী বইটা প্রীতির কাছ থেকে নিয়ে ওল্টাতে লাগলেন। দেখলেন বইটাতে এখনো অনেকগুলো গল্প অক্ষত আছে। বইটার নাম অম্লমধুর, লেখকের নাম নরেন পালিত। প্রধানমন্ত্রী বইটার শেষ গল্পটি ওখানে বসেই পড়তে শুরু করলেন। গল্পটির নাম কচু। গল্পটি এভাবে শুরু হয়েছে, এক যে ছিল দেশ, সে দেশের লোকেরা বড় গরিব। একদিন প্রধানমন্ত্রী তাদের দুঃখ কাতর হয়ে বললেন, তোমরা গরিব মানুষ, তোমরা কচুর চাষ করো, দেখবে তোমাদের আর খাওয়া পড়ার অভাব হবে না। কিন্তু এক মন্ত্রী কচু চাষের বিরোধিতা করে বসলেন। তিনি সকলকে কলার চাষ করতে বললেন। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেন। শুধু তাই না, প্রধানমন্ত্রীর আর পড়বার প্রবৃত্তি হলো না। এটুকু পরেই ক্রুদ্ধ হয়ে উঠলেন। কিন্তু এখন যেহেতু ক্রোধ দেখানো উচিত না, তাই চুপ করে রইলেন। নিজেকে শান্ত করবেন ঠিক করলেন। প্রীতি সুস্থ হলেই লেখককে ডেকে পাঠাবেন, তারপর তাকে ফাঁসিতে লটকাবেন। কয়েকদিনের মধ্যে প্রীতি একটু সুস্থ হয়ে উঠল। প্রধানমন্ত্রী আর দেরি করলেন না, লেখককে ডেকে পাঠালেন। লেখক এসে হাজির হলেন। একটি ঘরে তাকে বসানো হলো। তারপর প্রধানমন্ত্রী ঘরে ঢুকলেন। লেখক উঠে দাঁড়ালেন। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, অম্লমধুরকে আপনার লেখা? লেখক বলল, হ্যাঁ। আপনি কি এই বই লিখেছেন কেন? দেশের দুঃখ দারিদ্রকে তুলে ধরার জন্য। দুঃখ দারিদ্র? আমাদের দেশে কোনো দুঃখ দারিদ্র নেই। হ্যাঁ, কি বললেন? কি বলছি শুনতে পাচ্ছেন না? এখন আর কোথাও দুঃখ দারিদ্র নেই, কোথাও অভাব অনটন নেই, সবাই সুখে শান্তিতে আছে। কেউ সুখে নেই। আবার আপনি লেখক, আপনি তো মিথ্যেবাদী। বই বিক্রির জন্য যা খুশি তাই লিখছেন, যত পেরেছেন ভেজাল দিয়েছেন। মোটেই না, আমি আমার বইতে কোনো ভেজাল দিইনি। তাহলে আমার স্ত্রী আপনার বই খেয়ে অসুস্থ হয়ে পড়ল কেন? তার জন্য আমি কি করব? আপনার বই, অতএব আপনার দায়িত্ব। আপনি কি বলতে চান? আমাদের দেশে খাদ্যে ভেজাল দিলে কি হয়? কিছুই হয় না। ঠিক। বইতে ভেজাল দিলে? তাতেও কিছু হয় না।
এটাও ঠিক, কিন্তু প্রধানমন্ত্রীর স্ত্রী যদি ভেজাল দেওয়া বই খেয়ে অসুস্থ হয়ে পড়ে, তখন ওই বইয়ের লেখকের একমাত্র শাস্তি হয় মৃত্যুদণ্ড, তাই না? বিচার ছাড়াই? ওহ, বিচার চাই, ঠিক আছে, বিচার একটা হবে, কিন্তু আপনি তো জানেন লেখকদের মৃত্যু নেই, লেখকরা অমর। হা! গণতান্ত্রিক দেশ, এখানে বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া যায় না। অতএব প্রধানমন্ত্রীর নির্দেশে লেখকের বিচারের আয়োজন করা হলো। সরকারি পক্ষের উকিল তাঁকে একের পর এক জেরা করতে লাগলেন। লেখক উত্তর দিতে লাগলেন। প্রশ্ন ও উত্তর মোটামুটি এই রকম: আপনি নরেন পালিত? হ্যাঁ। অম্লমধুর বইটি আপনার লেখা? হ্যাঁ। আপনার কি আরও বই আছে? আমার আরও 5টা বই আছে। আপনি করেনটা কি? আমি সাধারণ অফিসে একটা চাকরি করি। ও, ওই চাকরি থেকে কি সংসার চলে না? চলে। তাহলে বই লেখার বাতিক দেখা দিল কেন? আমার কিছু বলার আছে, আমি তাই লিখতে শুরু করলাম। এবং একের পর এক মানুষ খুন করতে লাগলেন। আমি? হ্যাঁ, আপনি। আপনার ছোট গল্প খেয়ে প্রধানমন্ত্রীর স্ত্রী প্রীতি দেবী, যার অসম্ভব হজম শক্তি, তিনি পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। আর আপনার উপন্যাস পড়ে কত লোক যে মারা গেছে তার ঠিক নেই। প্রমাণ? প্রমাণ চাই। তারপর একে একে 15 জন সাক্ষী বিচারকের সামনে সাক্ষী দিয়ে গেল। প্রথম সাক্ষী: হুজুর, ওনার বই পড়ে আমার ভাই কলেরায় মারা গেছে। দ্বিতীয় সাক্ষী: হুজুর, ওনার বই পড়ে আমার ছেলে নিউমোনিয়ায় মারা গেছে। তৃতীয় সাক্ষী: হুজুর, ওনার বই পড়ে আমার শালা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। চতুর্থ সাক্ষী: হুজুর, ওনার বই পড়ে আমার স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গেছে। এইভাবে একের পর এক 15 জনের সাক্ষ্য দেওয়া শেষ হলো। হবার পর এলো প্রীতি। প্রীতির আদালত কক্ষে ঢুকেই চারিদিকে চাঞ্চল্য দেখা দিল। সবাই, এমনকি বিচারকও তাঁকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়ালেন। তারপর সকলে বসল। প্রীতি বলল, হুজুর, আমি বই পড়ি না, আমি বই খাই, কিন্তু এদেশে এমন বাজে লেখক আছে যার বই খেয়ে আমি হজম করতে পারিনি। নরেন পালিত সেই লেখক যার অম্লমধুর বই পড়ে আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। এই দেখুন ডাক্তারের সার্টিফিকেট। প্রীতি সার্টিফিকেট বিচারকের হাতে দিল। বিচারক ভীষণ সমস্যায় পড়ে গেলেন। ডাক্তারের সার্টিফিকেট হাতে নিয়ে ভাবতে লাগলেন কি করা যায়। এমন সময় তাঁর হাতে একটা চিরকুট এলো। চিরকুটে লেখা, লেখককে মৃত্যুদণ্ড দিতে দ্বিধা করবেন না, করিলে আপনার মৃত্যুদণ্ড অবধারিত। বিচারক লেখাটা পড়ে আর এক মুহূর্ত দেরি করলেন না, লেখককে ফাঁসির হুকুম দিলেন। ভোরবেলা স্নান করিয়ে লেখককে নির্দিষ্ট দিনে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। গলায় ফাঁসির দড়ি পরানো হলো। ফাঁসুড়ে তার কাজ করল। লেখকের পায়ের তলা থেকে পাটাতন সরে গেল। লেখক গলায় দড়ি নিয়ে গর্তের মধ্যে ঝুলে পড়লেন। আর তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। ফাঁসির দড়িটা গেল ছিঁড়ে। সঙ্গে সঙ্গে সবাই হই হই করে লেখককে গর্ত থেকে টেনে তুলল। একজন বলল, দড়িটা তো নতুন ছিল। একজন বলল, অসম্ভব, দড়িটা পচা ছিল। একজন বলল, সে কি করে হবে, আমি নিজে দড়ি কিনে এনেছি। আরেকজন বলল, তোমাকে ঠকিয়েছে। লেখক এই সময় বলে উঠলেন, এক গ্লাস জল খাবো, এক গ্লাস জল। একজন দৌড়ে জল নিয়ে এলো। লেখক জল খেয়ে বললেন, আমাকে কি আবার ফাঁসি দেওয়া হবে? একজন বলল, না বোধ হয়। লেখক বললেন, আমি তাহলে বাড়ি যাই। দাঁড়ান, প্রধানমন্ত্রী আগে কি বলেন সেটা জানা দরকার। তা কখন জানতে পারবো? এখনই, বলে একজন প্রধানমন্ত্রীর কাছে ছুটল। একটু পরে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। লেখক ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, প্রধানমন্ত্রী কি বললেন? আপনার গাছে বেঁধে গুলি করার নির্দেশ দিয়েছেন। লেখক রীতিমতো অবাক হলেন। সত্যি? সত্যি না তো কি মিথ্যে? লেখক তারপর আর কিছু বললেন না। সবাই তাকে টানতে টানতে একটা গাছের গায়ে দাঁড় করালো। লেখক চুপ করে রইলেন। সবাই তাকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধল। লেখক টুঁ শব্দ করলেন না। তারপর তাকে 5 বার গুলি করা হলো, কিন্তু একবারেও লাগলো না। অলৌকিক ঘটনা ঘটল। লেখকের গায়ে একটা গুলিও লাগলো না। আবার প্রধানমন্ত্রীর কাছে খবর গেল। প্রধানমন্ত্রী এবার লেখককে প্লেন থেকে ছুঁড়ে ফেলতে নির্দেশ দিলেন। লেখককে তখন প্লেন থেকে পাহাড়ে ছুঁড়ে ফেলা হলো। তবুও লেখকের কিছু হলো না।
তারপর লেখককে প্রধানমন্ত্রীর নির্দেশ একে একে সমুদ্রে ফেলা হলো, আগুনে ফেলা হলো, পাগলা হাতির পায়ের নিচে ফেলা হলো, রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে ফেলা হলো। তবুও লেখকের কিছু হলো না। লেখক অক্ষত শরীরে বেঁচে রইলেন। প্রধানমন্ত্রী দিশেহারা হয়ে মাথার চুল ছিঁড়তে লাগলেন। লেখক তা দেখে হেসে বললেন, আমি তো আপনাকে আগেই বলেছিলাম লেখকের মৃত্যু নেই, আমরা অমর। প্রধানমন্ত্রী একটা গোপন সভা ডাকলেন। সবার আলোচ্য বিষয় লেখকের মৃত্যু। সে সভায় রাষ্ট্রপতি এলেন, অর্থমন্ত্রী এলেন, রেলমন্ত্রী এলেন, তথ্য ও বেতার মন্ত্রী এলেন এবং আরও অনেকে। সকলেই গুরুগম্ভীর গলায় বিষয়টি নিয়ে আলোচনা করলেন, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে আসতে পারল না। শেষে রাষ্ট্রপতি বললেন, লেখককে মারার একটাই সহজ উপায় আছে। সকলে উদ্গ্রীব হয়ে জানতে চাইল, কি উপায়? লেখককে দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার দেওয়া হোক। তাতে কি হবে? তারপর সে আর বই লিখবে না, লিখলেও সে বই ক্ষতিকারক হবে না। প্রীতি সহজেই তা খেয়ে হজমও করতে পারবে। আপনি এটা জানলেন কিভাবে? আমি দেখেছি নোবেল প্রাইজ পাওয়ার পর লেখকরা আর তেমন কিছু লিখতে পারে না। কিন্তু লোকটা তো বেঁচে থাকে। তাতে কি, লোকটা তখন রাম শ্যাম যদু ছাড়া আর তো কিছু না। প্রধানমন্ত্রীর কাছ থেকে রাষ্ট্রপতির যুক্তিটা খুব সঙ্গত মনে হলো। তিনি বললেন, রাষ্ট্রপতিজির কথাটা ভাববার মতো। আমরা লেখককে 5 লাখ টাকার পুরস্কার দিয়ে দেখি কি হয়। মন্ত্রীরা কেউ ভয়ে ভয়ে প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে সাহস করল না। সকলেই প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়ে বললেন, হ্যাঁ, তাই করা হোক। একটা অনুষ্ঠান করে লেখককে 5 লাখ টাকার পুরস্কার দেওয়া হলো। পুরস্কার পেয়ে লেখক ভীষণ খুশি হলেন। কাগজে কাগজে তার হাসাহাসি মুখের ছবি ছাপা হলো এবং সত্যি পুরস্কার পাওয়ার পর তাঁর লেখালেখি একদম বন্ধ হয়ে গেল। তিনি ফ্ল্যাট কেনা, গাড়ি কেনা, বিদেশে ঘোরা এবং বক্তৃতা দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। প্রধানমন্ত্রী নিশ্চিন্ত হলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে প্রীতি আবার অসুস্থ হয়ে পড়ল। আবার ডাক্তার দেখা হলো। এবার অসুস্থতার কারণ অন্য এক লেখকের বই, বিষয় দারিদ্র্য। প্রীতি আবার ওষুধ খেয়ে সুস্থ হয়ে উঠল এবং ওই লেখক যাতে আর ওই ধরনের বাজে বই না লেখে তার জন্য তাকে যথারীতি 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হলো। লেখক পুরস্কার পেয়ে লেখালেখি ছেড়ে দিলেন। ফ্ল্যাট, গাড়ি, বিদেশ ভ্রমণ, বক্তৃতা এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। কিছু বছর ঘুরতে না ঘুরতে প্রীতি আবার একজন লেখকের বই খেয়ে অসুস্থ হয়ে পড়লেন। এ বইয়ের বিষয়েও দারিদ্র্য। প্রধানমন্ত্রী ভীষণ সমস্যায় পড়ে গেলেন। তিনি আবার গোপন সভা ডাকলেন। সে সভায় রাষ্ট্রপতি এসেছেন, এছাড়াও অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তথ্য বেতার মন্ত্রী এলেন। সকলেই আলোচনা শুরু করে দিলেন। প্রধানমন্ত্রী বললেন, আমরা যে পথ ধরেছি তাতে লেখকরা একে একে বড়লোক হয়ে যাচ্ছে, অথচ প্রীতি সুস্থ থাকছে না। একজন বললেন, আমার মতে লেখকদের লেখালেখি বন্ধ করে দেওয়া উচিত। প্রধানমন্ত্রী বললেন, এটা গণতান্ত্রিক দেশ নয়, এটা একটা গণতান্ত্রিক দেশ। আমরা এখানে কারো মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে পারি না। আর লেখালেখি বন্ধ হয়ে গেলে প্রীতি খাবে কি? আর একজন বললেন, যত বই বেরোচ্ছে সব বই প্রীতি দেবীর হাতে তুলে দেওয়া ঠিক না, বেছে বেছে ভালো ভালো বইগুলি প্রীতি দেবীর হাতে তুলে দেওয়া উচিত। প্রধানমন্ত্রী বললেন, এটা করেও লাভ নেই, কারণ ছাড়াই বাছাই করা বই এত সামান্য হবে যে তাকে প্রীতির পেট ভরবে না। অন্য একজন বললেন, তাহলে উপায়টা কি? রাষ্ট্রপতির মতো আমরা জানতে চাই। রাষ্ট্রপতি বললেন, প্রধানমন্ত্রীর ধারণা দেশ থেকে দারিদ্র্য দূর হয়ে গেছে, কোথাও আর দারিদ্র্য নেই। কিন্তু দেখা যাচ্ছে দারিদ্র্য দিন দিন ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বললেন, বাজে কথা, দেশে আর কোথাও দারিদ্র্য নেই। আছে, নইলে লোকেরা দারিদ্র্য নিয়ে তো লিখছে কেন? এসব তাদের বানানো গল্প। অসম্ভব, দেশে এখনো দারিদ্র্য আছে, এটা সত্য। তা আপনি কি করতে চান? এর উত্তরে রাষ্ট্রপতি বেশ গম্ভীর গলায় বললেন, আপনাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছি, আমি চাই আপনি এর সমাধান করুন। এই সময় একজন উঠে বললেন, দারিদ্র দূর করার জন্য একজন আমেরিকান এক্সপার্টকে ডাকা হোক না। সঙ্গে সঙ্গে আরেকজন তার প্রতিবাদ করে বললেন, আমেরিকান এক্সপার্ট? তারা এসে কি করবে? রাশিয়ানরা এ ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ, আমরা চাই রাশিয়ান এক্সপার্ট, তারাই আমাদের দেশের দারিদ্র দূর করতে পারবে। এ কথার পর গোটা সভা দুভাগে ভাগ হয়ে গেল। একজন আমেরিকান এক্সপার্ট আনার পক্ষপাতী, অন্যজন রাশিয়ান এক্সপার্ট আনার পক্ষপাতী। তারপর দু দলে যখন প্রায় হাতাহাতি হওয়ার জোগাড় হলো, তখন রাষ্ট্রপতি সকলকে ধমক দিয়ে শান্ত করলেন। বললেন,
এখন বিবাদের সময় নয়, এখন আমাদের একমাত্র উদ্দেশ্য দারিদ্র্য দূর করা। আপনারা ভাবুন কিভাবে তা করা যায়। একজন এ কথায় মাথা চুলকে বললেন, আমার মাথায় একটা উপায় এসেছে। কি উপায়? আমরা ইচ্ছে করলেই সারা দেশ থেকে গরিব মানুষদের মুছে ফেলতে পারি। কিভাবে? তেলে ভেজাল দিয়ে, ওষুধে ভেজাল দিয়ে। আর একজন এ কথায় সায় দিয়ে বললেন, ঠিক, আমরা তেলে ভেজাল দিতে পারি, ওষুধে ভেজাল দিতে পারি, দরকার হলে বন্যা আনতে পারি, দুর্ভিক্ষ আনতে পারি। অন্য একজন আর চুপ করে থাকতে পারলেন না, বললেন, এছাড়া আমরা মোড়ক বাঁধাতে পারি, দাঙ্গা বাঁধাতে পারি। প্রধানমন্ত্রী মুখে এবার হাসি ফুটল। তিনি বললেন, চমৎকার, এটা আমার মাথায় আগেই আসা উচিত ছিল। রাষ্ট্রপতি বললেন, এতে যদি কিছু হয় না। প্রধানমন্ত্রী বললেন, আলবাত হবে। দেশের দরিদ্র মানুষদের নির্মূল করার জন্য মন্ত্রীদের পরামর্শে একটি সংস্থা গঠন করা হলো। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তেলে ভেজাল দিল, ওষুধে ভেজাল দিল, দেশে বন্যা আনলো, দুর্ভিক্ষ আনলো, চারিদিকে মড়ক বাঁধালো, দাঙ্গা বাঁধালো, লক্ষ লক্ষ লোক মারা গেল, রাস্তাঘাট মৃতদেহে ভরে গেল, তাদের পচা গন্ধে বাতাস ভারী হয়ে উঠল, কিন্তু লক্ষ লক্ষ দরিদ্র মানুষ তবুও বেঁচে রইল। রাষ্ট্রপতি ক্রুদ্ধ হয়ে প্রধানমন্ত্রীকে বললেন, এটা কি করে হলো? প্রধানমন্ত্রী বললেন, তাই তো দেখছি, দেশে তো এত গরিব আছে জানতাম না। এখন উপায়? বিদেশি এক্সপার্টই ভাবছি ডাকতে হবে। তাই ডাকুন, আর আপনিও সেই সঙ্গে বিদায় নিন। আপনাকে আমি 7 বছর সময় দিয়েছি। এ কথায় প্রধানমন্ত্রীর মুখ শুকিয়ে গেল, গলা দিয়ে আর স্বর বেরুলো না। তার মাথা ঝিমঝিম করতে লাগলো, বুঝতে পারলেন না এখন তিনি কি করবেন, কি বলবেন। রাষ্ট্রপতি আবার বললেন, কি বলছি শুনতে পাচ্ছেন? এবার আপনি আসুন। প্রধানমন্ত্রী এবার মরিয়া হয়ে উঠলেন, কোনো মতে বললেন, আপনি আমাকে আর 1 বছর সময় দিন। আরও 1 বছর প্লিজ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কথা শুনলেন, বললেন, ঠিক আছে, আর 1 বছর সময় দিলাম, কিন্তু তার মধ্যে যদি আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু প্রধানমন্ত্রী নিজে নিশ্চিন্ত থাকতে পারলেন না। তার খাওয়া কমে গেল, ঘুম কমে গেল, প্রেস কনফারেন্স কমে গেল, বক্তৃতা দেওয়া কমে গেল। তিনি কেবলই ভাবতে লাগলেন, আর মাত্র 1 বছর। এর মধ্যে একটা কিছু তাকে করতেই হবে, কিন্তু কি করা যায়? তার মাথায় কিছু এলো না। তিনি শুধু ছটফট করছেন। এর মধ্যেই একদিন প্রীতি বলল, আমি চললাম। কোথায়? প্যারিসে। কেন? এদেশে থাকা যায় না, থাকলে মরে যাব। আমার 5 কেজি ওজন কমে গেছে। প্লিজ আর কিছুদিন থাকো, আমি শিগগির বিদেশ থেকে এক্সপার্ট আনাচ্ছি, আর ভয় নেই। তবু প্রীতিকে আটকানো গেল না। প্রীতি প্লেনে চড়ে প্যারিসে চলে গেল, গিয়ে এক বিখ্যাত প্রকাশককে বিয়ে করে ঘর সংসার করতে লাগলো। আর প্রধানমন্ত্রী প্রীতির বিরহ সহ্য করতে পারলেন না। একদিন তিনিও হার্ট অ্যাটাকে মারা গেলেন। কিছুদিন পর রাষ্ট্রপতি আবার কাগজে বিজ্ঞাপন দিলেন, প্রধানমন্ত্রী পদের জন্য দরখাস্ত আহ্বান করা হইতেছে। প্রার্থীকে অবশ্যই দরিদ্র দূরীকরণে পারদর্শী হতে হইবে। প্রার্থীরা তাহাদের বয়স, শিক্ষা ও অভিজ্ঞতার উল্লেখ করিয়া আবেদন করুন। বিদেশিরা অগ্রাধিকার পাইবেন। আবেদন করার শেষ তারিখ 9 অগস্ট 1900। এবারেও যথারীতি লক্ষ লক্ষ দরখাস্ত এলো। তবে রাষ্ট্রপতি এবার বেছে বেছে 5 জনকে ডাকলেন। এদের মধ্যে একজন ছিল আমেরিকান, একজন রাশিয়ান। রাষ্ট্রপতি এই 2 জনের কথাবার্তায় এত খুশি হলেন যে তিনি দেশটাকে 2 ভাগ করে এদের 2 জনকে 2 দেশের প্রধানমন্ত্রী করে দিলেন, দিয়ে নিশ্চিন্তে সুইজারল্যান্ডে গিয়ে বাস করতে লাগলেন। তারপর 2 দেশে আর দুঃখ দরিদ্র রইল না, সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। হিপ হিপ হুররে।